নমস্কার। শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন চ্যানেলে গল্প না আনতে পারার কারণে, এবং আরও একটি সারপ্রাইজের কথাও এখানে সঙ্গে উল্লেখ করে দিই। আসছে আপনাদের জন্য আপনাদেরই প্রিয় গোয়েন্দার এক উপন্যাস। সেই প্রিয় গোয়েন্দাটি কে হতে পারে? এনি গেসেস? যাই হোক, যেটাই মনে হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে একটু লিখুন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের জন্য আজ রইল দিশানী মজুমদারের কলমে একটি রহস্য গোয়েন্দা গল্প, ভবিষ্যগ্রাফি। গল্পে কথকের ভূমিকায় রৌনক, অন্যান্য চরিত্রে অবিনাশ কাকুর ভূমিকায় সৌরভ সাহা, প্রত্যাশী রায়চৌধুরীর ভূমিকায় খুশি, পুষ্পার ভূমিকায় প্রান্তিকা, স্নেহাদ্রর ভূমিকায় বিমু, ডাক্তারের ভূমিকায় RNM অভিষেক। তাহলে শুরু করা যাক। হ্যালো, কে বলছেন? ঘুম জড়ানো গলাতেই ফোনটা তুলে জিজ্ঞেস করলাম। ঘুমের মধ্যেই ফোনের রিং শুনে হাতড়ে হাতড়ে ফোনটা রিসিভ করেছি, তাই কে ফোন করেছে আর দেখা হয়নি। এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিস, লজ্জা করেন না? তুই নাকি আবার গোয়েন্দা হবি? গোয়েন্দাদের কিন্তু সবসময় সজাগ থাকতে হয়। ফোনের ওপাশ থেকে বাজঘাই গলাটা শুনেই ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। কিছুটা ধাতস্থ হয়ে বললাম, ও অবিনাশ কাকু, বলো বলো, তুমি এত সকালে হঠাৎ ফোন করলে? কাকু স্বভাবসুলভ ভঙ্গিতে চেঁচিয়ে উত্তেজিত হয়ে বলল, চব্বরে একটা কেস পেয়েছি, যাবি নাকি? এই সাত সকালে ঘুম থেকে তুলে কেউ যদি কেসের কথা শোনায় তাহলে কেমন লাগে বলুন তো? কি কেস? আমি বেজার মুখে জিজ্ঞেস করলাম। কাকু আমাকে একটা ধমক দিয়ে বলে উঠল, সব কি বিছানায় বসে বসে শুনবি? উঠে ফ্রেশ হ। জাস্ট ফোনটা এলো, আমি নিজেও সমস্ত কিছু জানি না। ওখানে যাওয়ার পথে তোকে বাড়ি থেকে তুলে নিচ্ছি, রেডি হয়ে থাকিস। কথাটা বলেই ফোনটা কেটে দিল অবিনাশ কাকু। মোবাইলের সময় দেখলাম সকাল 6:30 বাজে। এত সকালে খুন, চুরি, ডাকাতি এসব নিয়ে ভাবতে বিন্দু মাত্র ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। যে পথ বেছে নিয়েছি তাতে এটাই আমার ভবিতব্য। অবিনাশ কাকু এসে আমাকে রেডি হয়ে থাকতে না দেখলে চোটপাট করবেন। অগত্যা আমিও চটপট উঠে ফ্রেশ হতে চলে গেলাম। রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। এত সকালে মা ঘুম থেকে ওঠে না, কিন্তু একটু চা না খেলে এই কাঁচা ঘুম ভাঙা ঘোরটা কাটবে না। তাই নিজেই চা বানিয়ে খেতে খেতে কাকুর জন্য অপেক্ষা করতে থাকলাম। যতক্ষণ না কাকু আমাকে নিতে আসছে ততক্ষণ আপনাদের সঙ্গে কাকুর পরিচয়টা করিয়ে দিয়ে রাখি। অবিনাশ কাকু মানে অবিনাশ দত্ত, বর্তমানে জোড়াসাঁকোর থানার অফিসার ইনচার্জ। আমার বাবার ছোটবেলার বন্ধু, আমাকেও খুব ভালোবাসেন। আমার গোয়েন্দা হওয়ার ইচ্ছে আছে শুনে উনি শুরু থেকেই আমাকে খুব সাহায্য করেছেন, এখনও করে চলেছেন। সত্যি বলতে হালকা একটু নামডাকও আমার হয়েছে এখন। 2-4টে কেসও আসে প্রতি মাসেই। তাছাড়া কাকু নিজেও ভালো কোনো কেসের সন্ধান পেলে আমাকে সঙ্গে নিয়ে যায়। না, আপনাদের আর বেশি গল্প বললে হবে না, বাকিটা পড়ে জেনে নেবেন। ওই দেখুন কাকু এসে পড়েছে। এক চুমুকে চাটা শেষ করেই দৌড় লাগালাম। দেখলাম কাকু গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। আমি খানিকক্ষণ একটু হাঁপিয়ে নিয়ে তারপর জিজ্ঞেস করলাম, এবার বলো তো কি হয়েছে, খুন না ডাকাতি? কাকু নির্বিকার মুখে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলল, না, দুটোর কোনোটাই না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তবে? কাকু একই রকম নির্বিকার মুখে উত্তর দিল, খুন হয়নি, তবে হবে। এবার আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। মানে কি কথাটার? জিজ্ঞেস করলাম, মানে? এইবার কাকু জানলা থেকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল,
মিসেস প্রত্যাশী রায়চৌধুরীকে কেউ হুমকি দিয়েছে খুন করবে বলে। এই প্রত্যাশী রায়চৌধুরীটা কে, আর কিভাবেই বা তাকে হুমকি দিল? আমি আরও বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কাকু গাড়ির সিটে শরীরটা এলিয়ে দিয়ে আরাম করে বসে বলল, আরে আমাদের মার্বে প্যালেসটা আছে না, ওটার 2 গলি এগিয়ে বাহাতে একটা বড় 3তলা বাড়ি আছে, ওটাই মিসেস প্রত্যাশী রায়চৌধুরীর বাড়ি। লাখপতি বলতে পারিস। এই উত্তর কলকাতা জুড়ে বহু ক্যাফের মালকিন উনি। বছর 35 বয়স, বিধবা, বেজায় সুন্দরী, মানে টানা কাটা পরি বলতে পারিস। বছর 5 আগে এক 60 বছরের বড় লোককে বিয়ে করেছিলেন। কেন করেছিলেন আশা করি বলতে হবে না। তো বিয়ের বছর 2 যেতে না যেতেই ভদ্রলোক ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যান, আর উনি এই পুরো সম্পত্তির একচ্ছত্র অধিকারী হয়ে বসেন। ভদ্রলোকের আগের পক্ষের স্ত্রীর এক ছেলে আছে, প্রায় ওই মহিলার সমবয়সী, 32 বছর বয়স, নাম স্নেহাদ্র রায়চৌধুরী। বড়লোকের বিগড়া হওয়া ছেলে আর কি। কোন রকমে কলেজ পাশ করে এখন বাপের তুই সৎ মায়ের টাকা উড়াচ্ছে, আর দিনরাত মদ খেয়ে বন্ধু বান্ধব আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে। এই হলো পরিবারের ইতিবৃত্তান্ত। সে না হয় বুঝলাম, কিন্তু কেসটা কি? এত সকাল সকাল আমরা সেখানে কেন ছুটে যাচ্ছি? কাকু ঠোঁট উল্টে উত্তর দিল, পুরো ঘটনাটা তো আমিও জানি না। মিসেস প্রত্যাশী রায়চৌধুরী আমাকে সকাল সকাল ফোন করে বলল কে নাকি ওনাকে মারতে চায়, ওনাকে তাড়াতাড়ি প্রোটেকশন দিতে হবে। বড়লোকের ব্যাপার, ওনার সাথে আবার উপরওয়ালার বেশ খাতির আছে। ভাগত্যা উনি ফোন রাখার পরেই উপরওয়ালার আদেশ পেলাম। কি আর করি, ভাবলাম যাই একবার দেখেই আসি কেসটা কি। এই তোমার জব্বর কেস, এর জন্য আমি ব্রেকফাস্ট না করে চলে এলাম। আমার মুড এবার বিগড়ে গেল। একটু বিরক্ত হয়েই কাকুকে বললাম কথাটা। কাকু আমার দিকে তাকিয়ে মিচকে একটা হাসি দিয়ে বলল, আহা, চড়ছিস কেন? আমার ইনটিউশন বলছে এই কেসটা একটা জব্বর কেস হবে। কাকুর কথাটা শুনে মুডটা বেজায় বিগড়ে গেল। এ তো পাতি বড়লোক বাড়ির কেচ্ছা, এখানে গিয়ে আর কি পাবো? যাক, যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ আপনাদের আমার পরিচয়টাই বরং দিয়ে দিই। আমি অগ্নিজিৎ লাহিড়ী, বাড়ি গিরিশ পার্ক মেট্রোর কাছে। কলেজ পাশ করেছি বছর 2 হলো। বাবা সরকারি চাকরি ছিল, মারা যাওয়ার পর পেনশন দিয়ে আমাদের সংসারটা কোনো রকমে চলে যায়। ওই 9টা-5টা চাকরি আমার দ্বারা হবে না, ইচ্ছে আছে গোয়েন্দা হওয়ার, সেই চেষ্টাই করছি কলেজে ওঠার পর থেকে। এখন তো বেশ মোটামুটি আয়ও হচ্ছে। আমরা গন্তব্যস্থানে চলে এসেছি, চলুন দেখি কি কেচ্ছা পাওয়া যায়। আমাদের গাড়িটা এসে দাঁড়ালো একটা 3তলা বাড়ির সামনে। বাড়িটা সাদা ধবধবে। গাড়ি থেকে নেমে ভালো করে দেখলাম বাড়িটাকে। আর্কিটেক্টকে স্যালুট দিতে হয়। এক নজর দেখলেই বোঝা যায় যথেষ্ট রুচিসম্পন্ন এবং বড়লোক কোনো মানুষের বাড়ি এটা। বাড়ির প্রত্যেকটা ইটে টাকার গন্ধ পাওয়া যাচ্ছে। গেট দিয়ে ভেতরে ঢুকলাম আমরা দুজন। বেল বাজানোর মিনিট 2-এর মধ্যেই দরজা খুলে দিলেন এক মহিলা, সম্ভবত এই বাড়ির কাজের লোক। মহিলাটি আমাদের সোফায় বসতে বলে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই লাল রঙের নাইট গাউন পরিহিতা এক লাস্যময়ী মহিলা এসে বসল আমাদের সামনে। মহিলার মুখ চোখে বুদ্ধির তীক্ষ্ণতা কেটে বেরোচ্ছে। আর চোখে একবার আমার দিকে তাকালেন, তারপরে সোজাসুজি অবিনাশ কাকুকে প্রশ্ন করলেন, উনি? আমার সহকারী বলতে পারেন। মহিলা আমাকে কিছুক্ষণ জরিপ করে নিয়ে বলল, দেখে তো পুলিশ বলে মনে হচ্ছে না। না, ও পুলিশ নয়, তবে নাম করা গোয়েন্দা বলতে পারেন। মহিলা আমার দিকে একটা বাঁকা দৃষ্টি দিয়ে বলল, গোয়েন্দা? ভালোই হলো। আমি এমনিও একজন গোয়েন্দা বা ডিটেকটিভকে হায়ার করব বলে ভেবেছিলাম। এমনিতেও পুলিশের উপর আমার খুব একটা ভরসা টরসা নেই, তবুও ওই ফর্মালিটি মেনটেন করতে আপনাদের জানাতে হলো আর কি। কাকু এবার কিছুটা হতাশ ভঙ্গিতে বলল, ভালো করেছেন, পুলিশও হাজির, গোয়েন্দাও হাজির। আপনার সমস্যাটা এবার খুলে বলুন। সকালে যা বললেন তাতে তো কিছুই বুঝতে পারিনি। আমার সমস্যা আমি বলবো না, আপনি চাক্ষুষ দেখে নিন। বলে মহিলাটি উঠে দাঁড়ালো। এনাকে আর বোধহয় মহিলা বলা উচিত হবে না, এতক্ষণে তো বুঝেই গেছি ইনিই প্রত্যাশী রায়চৌধুরী। যা দেখলাম কাকু খুব ভুল কিছু বলেনি। আমরাও ওনার দেখা দেখি উঠে দাঁড়ালাম।
মহিলার পিছু নিয়ে দাঁড়ালাম আমরা যে ঘরে বসে রয়েছি ওই ঘরেরই একটা কোণার দিকে। দেখলাম সেখানে একটা ছবি রাখা রয়েছে, বেশ বড় মাপের একটা ফটো ফ্রেম। আপাতত সেটা কাগজ দিয়ে ঢাকা। মিসেস রায়চৌধুরী চোখ দিয়ে ইশারা করতে কাকু হাতে একটা গ্লাভস পরে নিয়ে ছবিটা তুলে ধরল। কাগজটা সরাতেই চমকে উঠলাম, মনে মনে বলতে লাগলাম, এ কি, এ যে একটা খুনের দৃশ্য। একজন বোরখা পরিহিত মহিলা নাকি পুরুষ, যাই হোক একজন মানুষ বুকে ছুরি বিঁধে দিচ্ছে এক মহিলার। আক্রান্ত মহিলাটি আর কেউ নয়, আমার পাশে দাঁড়িয়ে থাকা মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। ঘটনাস্থল আমরা যে ঘরে বসে রয়েছি সেই ঘর। ছবিতে আমরা এতক্ষণ যে সোফায় বসেছিলাম সেই সোফার ওপরেই পড়ে রয়েছেন মিসেস রায়চৌধুরী রক্তাক্ত অবস্থায়। নিচে যেখানে শিল্পীর স্বাক্ষর থাকার কথা সেখানে লেখা কর্মা ইজ কামিং। নিজেকে এই রকম এক দৃশ্যে নিজের চোখে দেখলে যে কেউ ঘাবড়ে যাবে, সেটাই স্বাভাবিক। তাই হয়তো মহিলা সকালে ওরকম ব্যস্ত হয়ে উত্তেজিতভাবে পুলিশকে ফোন করেছিলেন। তবে ওনার নার্ভ বেশ শক্ত বলতেই হবে। এর মধ্যেই ব্যাপারটা বেশ সামলে উঠেছে। ছবিটা আবার যথাস্থানে রেখে দিয়ে আমরা সোফায় এসে বসলাম। এবার আমিই প্রশ্ন করলাম, আচ্ছা ছবিটা কখন পেয়েছেন? প্রত্যাশী ম্যাডাম আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, আজ সকালে খবরের কাগজের সঙ্গে পেয়েছি। খবরের কাগজ রোজ রাখেন? আপনি নিজে নেন? না, পুষ্পা মানে আমার বাড়ির সবসময় যে মেড আছে সে রোজ বাইরে থেকে কাগজ ভিতরে এনে টেবিলে রেখে দেয়। আমি ভ্রু কুঁচকে কিছুক্ষণ ফটোটার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম, ফটোটাও সেই পেয়েছে? হ্যাঁ। কি বলেছে আপনাকে? ও আমাকে কিছুই জানায়নি। আসলে কাগজের সাথে মাঝে মাঝে অনেক পার্সেলও আসে। ও সেরকম কোনো পার্সেল ভেবে কাগজের সাথে টেবিলে রেখে দিয়েছিল। সাধারণত তাই করে থাকে আর কি। আমিও পার্সেল ভেবেই খুলে তো দেখি, তখন কি করব বুঝতে না পেরে পুলিশকে জানাই। কেউ কি প্র্যাকটিক্যাল জোক করতে পারে? এবার ওনার মুখটা যেন একটু অন্ধকার হয়ে এলো, তাও সেটা মুহূর্তখানিক। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, এরকম জোক করার মতো তো কেউ নেই আমার। বেশ, কাউকে সন্দেহ করেন? কোনো শত্রু? উনি একটা একপেশে হাসি হেসে বললেন, ব্যবসা করে খেতে হয়, শত্রুর তো আর অভাব নেই। কিন্তু স্পেসিফিক করে কারোর নাম বলতে পারছি না। সন্দেহ করার মতো কোনো নামও মাথায় তো আসছে না আমার। আমার মনে হলো বাড়ির লোকের সঙ্গে কথা বললে হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে। তাই বললাম, আচ্ছা বাড়ির বাকি লোকেদের সঙ্গে কথা বলবো একবার। কে কে থাকে বাড়িতে? বাড়িতে মেম্বার বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। ছেলে বেশিরভাগ রাত বাইরেতেই থাকে, ওই ভোরবেলার দিকে বাড়ি আসে। আর একজন সবসময়ের কাজের লোক আছে, পুষ্পা, বছর 20 মেয়ে, ও থাকে। আর আছে বলতে ওই দারোয়ান, রান্নার লোক, সকালে আসে বিকেলে বাড়ি চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ সবাইকে ডাকুন, একবার কথা বলবো। মহিলা সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, বেশ, আপনারা এখানেই বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। একসাথে না, সবাইকে এক এক করে পাঠাবেন। এই কথাটা অবিনাশ কাকু বলল। প্রত্যাশী রায়চৌধুরী মাথা নাড়িয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন মেয়ে বেরিয়ে এলো। দেখেই মনে হচ্ছে যথেষ্ট ভয় পেয়েছে। বেশ জড়সড়ভাবে আমাদের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যতদূর মনে হয় এই মেয়েটি পুষ্পা, স্নিগ্ধ শান্ত মেয়ে, নিষ্পাপ মুখ। কাকু কোমল গলায় বলল, বসো। মেয়েটা একই রকমভাবে মাথা নিচু করে আমাদের উল্টো দিকে সোফার ওপরে এসে বসল। কাকুই প্রথম জিজ্ঞেস করলো, তোমার নাম কি? পুষ্পা। খুবই নিচু স্বরে মেয়েটা জবাব দিল। এবার আমি বললাম, দেখুন এত ভয় পাওয়ার কিছুই হয়নি, আপনি একটু শান্ত হন, রিল্যাক্স। আমরা কেউ বাঘ ভাল্লুক নই। আপনি যদি এত জড়সড় হয়ে থাকেন তাহলে আমাদের জিজ্ঞাসাবাদ করতে কিন্তু অসুবিধা হবে। আপনি রিল্যাক্স হয়ে বসুন, আমরা সামান্য করে প্রশ্ন করব, সেগুলো ঠিক ঠিক জবাব দিলেই আমরা আপনাকে ছেড়ে দেব। আমার কথাটা শুনে মেয়েটা যেন একটু আশ্বস্ত হলো।
একটু নড়ে চড়ে মাথা তুলে বসলো। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বয়স কত? মেয়েটি উত্তর দিল, 19। এখানে কি করেন, মানে আপনার কাজটা ঠিক কি? মেয়েটি আগের মতোই ক্ষীণ গলায় উত্তর দিল, সব কিছুই। ঠিক সময় রান্না হলো কি না, সবাই খেলো কি না, সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না, কোচ কাজ করা, ঝাড়পোছ করা, ম্যাডাম কিছু কাজ দিলে সেটা করা, এক কথায় পুরো বাড়ির সমস্ত কাজ আমি করি। বেশ, কত বছর হলো এই বাড়িতে আছেন? মেয়েটা মাথা নিচু করেই উত্তর দিল, প্রায় বছর 10 হবে। এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আপনার বাড়ির লোক? মেয়েটি আবারও ঘাড় নাড়িয়ে উত্তর দিল, আমার কেউ নেই। আচ্ছা, সকালে রোজ আপনিই খবরের কাগজ তোলেন? এবার যেন মেয়েটা একটু কুঁকড়ে গেল, গলার স্বর আরো ক্ষীণ হয়ে এলো। একবার ঢোক গিলে সে উত্তর করল, হ্যাঁ, প্রতিদিনই ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পুরো বাড়ি ঘোরাটা আমার একটা স্বভাব বলতে পারেন। ওই ঘুরতে ঘুরতেই সকালে দুধ, খবরের কাগজ আসে, সেগুলো তুলে রাখি, কোনো পার্সেল আসলে তুলে রাখি, বাগানের গাছে জল দেই। আমি ভ্রু কুঁচকে কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করলাম। সেটা দেখে মেয়েটা যেন আরো বেশি জড়সড় হয়ে গেল। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সেদিন পার্সেল দেখে অস্বাভাবিক কিছু লাগেনি? সেই রকমই ক্ষীণ স্বরে উত্তর এলো, না, ওরকম পার্সেল তো প্রায় রোজই আসে। আমি একটু কড়া গলায় জিজ্ঞেস করলাম, অস্বাভাবিক কিছু নজরে পড়েছিল? না, রোজ যেমন থাকে সব সেরকমই ছিল। তোমার ম্যাডাম কেমন মানুষ? খুব রাগী কি? চিৎকার চেঁচামেচি করেন খুব? অকারণে বকাবকি করেন? মেয়েটি মাথা নাড়িয়ে উত্তর দিল, না, উনি খুবই ভালো মানুষ। একটু রাগী বটে, কিন্তু অকারণে কারোর উপর চিৎকার করেন না। নিজের মতো একা থাকতেই বেশি পছন্দ করেন। খুব বেশি অসুবিধা না হলে উনি চেঁচামেচি করেন না। এই বাড়িতে কাজ পেলে কিভাবে? মানে খোঁজ কে দিল? কেউ দেয়নি, আমার কেউ ছিল না। ছোট থেকে স্টেশনের ধারে ভিক্ষা করতাম। ওইখানে যে বাচ্চাগুলো থাকে ওদের সাথেই আমিও থাকতাম। একদিন ম্যাডামের গাড়ির সামনে এসে ভিক্ষা চাইছিলাম। ম্যাডাম দেখতে পেয়ে আমাকে নিয়ে আসে সঙ্গে করে। উনি ছিলেন বলেই এত ভালোভাবে বেঁচে আছি। এইবার যেন মেয়েটার গলা একটু কাঁদো কাঁদো হয়ে এলো। একে আর দু একটা প্রশ্ন করলেই পুরোপুরি কেঁদে ফেলতে পারে বুঝতে পেরে আমি বললাম, বেশ, আমাদের আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন, পরের জনকে পাঠিয়ে দেবেন। মেয়েটা একইভাবে মাথা নিচু অবস্থাতেই মাথা নাড়িয়ে উঠে ভেতরে চলে গেল। একে একে রান্নার লোক, দারোয়ান সবার সাথেই কথা হলো। তারা এই বাড়ির সম্পর্কে সেরকম নতুন কিছু তথ্য দিতে পারল না। তারা আসে, নিজের কাজ করে, চলে যায়। প্রশ্ন করে যা জানা গেল তা মোটামুটি আমরা জানি। জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ার পর প্রত্যাশী ম্যাডাম এসে ঢুকলেন সেই ঘরে। সোফায় বসে জিজ্ঞেস করলেন, কিছু ক্লু পেলেন ওদের থেকে? কাকু উত্তর দিল, না, সেরকম নতুন কিছু পাওয়া গেল না। আচ্ছা, আমরা কি সবার সাথে কথা বলেছি? মনে হয় না। একজন বাদ থেকে গেছে। আপনার স্বামীর ছেলে কোথায়? তাকেও তো জিজ্ঞাসাবাদ করতে হবে। মহিলা নির্বিকার গলায় উত্তর দিলেন, তাকে এখন পাবেন না, সে বাড়িতে নেই। ফিরে এলে খবর দেব, তখন যা জানার জেনে নেবেন। বাড়িতে নেই মানে? বাড়িতে এইরকম একটা পরিস্থিতি আর বাড়ির ছেলে বাড়িতে নেই? কোথায় সে? আমি এবার একটু রূঢ় স্বরেই বললাম কথাটা। বাড়ির কোন দায়িত্বটা সে নেয় যে বাড়ির খবর রাখবে? পরশু সন্ধেবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি।
এইসব ব্যাপারে সে নেই, সেটা আমি নিশ্চিত। তবুও আপনাদের কাজ আপনাদের করতেই হবে। ফিরে এলে জিজ্ঞাসা করে নেবেন না হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাড়ি ফেরেনি মানে? কোথায় গেছে, কবে ফিরবে? সে আমি জানি না, কোথায় গেছে কবে ফিরবে সেটাও বলতে পারবো না। মানেটা কি? আমি আরো বেশি অবাক হয়ে জিজ্ঞেস করতেই মহিলা যেন এবার একটু বিরক্তই হলেন। বললেন, সে এরকমই, নিজের মর্জি মতোই চলে। কবে বাড়ি থাকে কবে থাকে না কেউই তা জানে না। তার এইসব ব্যাপার নিয়ে কোনো লেনাচেনাও নেই। কাকু উঠে দাঁড়িয়ে বলল, বেশ, সে এলে বলবেন একবার থানায় গিয়ে যেন দেখা করে আসে। আচ্ছা, আজ তবে আসি, নমস্কার। উনিও উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার। কোনো খবর যদি জানতে পারেন জানিয়ে দেবেন। এরপরে আমাদের আর কিছুই বলার থাকে না, তাই আমরাও নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম বাইরে। বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা ঠিক করলাম এবার একটু বাড়ির আশেপাশে ঘুরে দেখা যাক। আমি আর অবিনাশ কাকু বাইরে উঠানের সামনে এসে দাঁড়ালাম। বাড়ির সামনের দিকটা বেশ সাজানো গোছানো, ফুলের গাছ, গেটের পাশে একটা ছোট্ট ফোয়ারা। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি কাকুকে বললাম, চলো বাড়ির পিছন দিকটা একবার দেখে আসি। কেউ যদি বাইরে থেকে বাড়িতে ঢোকে তাহলে পিছন দিয়ে ঢোকার সম্ভাবনাটাই বেশি, কারণ সামনের গেটে সিকিউরিটি থাকে। তাছাড়াও সামনে দিয়ে এলে কেউ না কেউ তো দেখতেই পাবে। আমি আর কাকু দুজনে মিলে বাড়ির পিছনের দিকটায় গেলাম। পিছনেও বেশ প্রশস্ত ফাঁকা জায়গা, চারিদিকে ঝোপঝাড় গজিয়ে উঠেছে। বোঝাই যাচ্ছে এদিকটা খুব একটা পরিষ্কার করা হয় না। সামনের দিকটায় বেশ কয়েকটা বাড়ি থাকলেও পেছনের দিকটা একটু নির্জন। পাঁচিলটা খুব একটা উঁচু নয়, একটু ফিট শরীর হলে অনায়াসেই সেটা লাফিয়ে পার করা যেতে পারে। আমি একটা লাফ দিয়ে পাঁচিল ধরে ঝুলে পাঁচিলের ওপাশে কি আছে সেটা দেখার চেষ্টা করলাম। কাকু নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু পেলি? আমি সেই অবস্থাতেই উত্তর দিলাম, একটা সরু গলি, খুব বেশি হলে একজন মানুষ যাতায়াত করতে পারবে, একসাথে পাশাপাশি দুজনও যেতে পারবে না। তবে গলিটা নোংরা, বুঝলে, বেশি লোকজন চলাচল করে বলে তো মনে হয় না। এদিক ওদিক দেখে কাউকেই দেখতে না পেয়ে আবার আমি লাফ দিয়ে নেমে এলাম। কাকু জিজ্ঞেস করলো, পিছনের দিক দিয়ে কেউ এসেছে বলছিস? আমি হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, আমার তো তাই মনে হচ্ছে, চলো দেখি কিছু খুঁজে পাই কিনা। আমি আর কাকু ঝোপঝাড় সরিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। চারদিক এতই নোংরা যে সেরকম কিছু পাওয়া যাবে সেই আশা আমি রাখছিলাম না। শুধু একটা জিনিস পরিষ্কার, এদিকটায় বাড়ির কেউ খুব একটা আসে না। এলে এত নোংরা থাকতো না, পায়ে চলা পথ অন্তত থাকতো একটা। সেটা যখন নেই, তার মানে এই দিকটা এক প্রকার পরিত্যক্ত। এদিক ওদিক দেখছি, এমন সময় হঠাৎ কাকু ডাকলো, অগ্নি, এদিকে আয়। আমি সেদিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিছু পেলে? কাকু সেদিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, তোর কথাই ঠিক রে, পিছন দিকে কেউ তো এসেছিল। এই দেখ, পায়ের চাপে বেশ কিছুটা ঘাস তুমড়ে রয়েছে। আমি কাকুর পাশে গিয়ে দাঁড়িয়ে জায়গাটা পর্যবেক্ষণ করলাম। সত্যি বেশ খানিকটা জায়গার ঘাস পায়ের চাপে দুমড়ে রয়েছে। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই পেলাম না। কাকু আমার দিকে তাকিয়ে বলল, খুঁজে লাভ নেই, আমি দেখেছি কিছুই নেই। তবে তোর সন্দেহ ঠিক, এদিক থেকেই কেউ এসেছিল। আমার মনে হচ্ছে এটা স্রেফ হুমকি নয়। আমার মনে একটা ব্যাপার খচখচ করছিল। আমি চুপ করে সেটাই ভাবছিলাম। কাকু আমাকে আলতো করে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, এই কি ভাবছিস? আমি চিন্তা করতে করতেই উত্তর দিলাম, এই ছবিটা কেউ সকালে গেটে রেখে গেল, সেটা পুষ্পা কুড়িয়ে নিয়ে এলো। কিন্তু এইরকম একটা ছবি তৈরি করতে তো সময় লাগে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে ছবিটা হাতে আঁকা। খুব দক্ষ কোনো শিল্পী না হলে এত সুন্দর করে একটা দৃশ্য ফুটিয়ে তোলা যায় না। কিন্তু কেন? কেউ যদি হুমকি দিতে চায় সেটা ফোন, চিঠি এসব করেই দিতে পারতো। ছবি আঁকতে গেলে তো ফালতু সময় নষ্ট, তাহলে ছবি কেন? কেউ কি কিছু বলতে চাইছে? মিসেস রায়চৌধুরী কি সেটা বুঝতে পেরেই এতটা ভয় পেয়ে গিয়েছিলেন? তাহলে উনি সেটা আমাদের বললেন না কেন? উনি কি কিছু লুকোলেন? আমার কথা শুনে কাকু বলল, ঠিকই বলেছিস, শুধু শুধু কেউ ছবি আঁকাতে যাবে কেন? এটা তো সময় সাপেক্ষ ব্যাপার।
একটা চিঠি লিখে বা ফোন করে দিলেই তো হতো। ঠিক তাই। হোয়াই পেন্টিং অ্যান্ড পেন্টেড বাই হুম? হু সেন্ট দিস অ্যান্ড হোয়াই? অনেকগুলো প্রশ্ন, এবং এইগুলো খুঁজে পেলেই কিন্তু প্রবলেম সলভড। কাকু হঠাৎ বলে উঠল, আমার কি মনে হয় জানিস, ছবির মাধ্যমে কেউ যেন ভবিষ্যৎটাকে চোখের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছে, ঠিক যেন ভবিষ্যগ্রাফি। কি ভবিষ্যগ্রাফি? এরকম কোনো কথা হয় নাকি? কাকু আমার কথার বিরোধিতা করে বলল, কেন হবে না, হলেই হয়। ওটা কি ছিল? একটা ছবি। আর ছবিকে আমরা কি বলি? ফটোগ্রাফ। আর যে ফটোগ্রাফের মাধ্যমে ভবিষ্যৎ দেখানো হয় সেটাই হলো ভবিষ্যগ্রাফি, বুঝেছিস? কাকুর অকাট্য যুক্তি শুনে আমি হো হো করে হেসে উঠলাম। তারপর বললাম, ঠিক ঠিক, একদম ঠিক। চলো, এখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তোমার ভবিষ্যগ্রাফির ভবিষ্যৎ দ্রষ্টাটা কে সেটা খুঁজে বের করতে হবে। চলো বাড়ি ফেরা যাক। আমরা হাঁটতে হাঁটতে সামনের বাগানে এসে পড়েছি। হঠাৎ দেখলাম একটা গাড়ি এসে গেটের সামনে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। কালো রঙের একটা এসইউভি। গাড়ির হর্ন শুনেই দারোয়ান দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, আর গাড়িটা ঢুকে এলো বাড়ির ভেতর। গাড়িটাকে ঢুকতে দেখে আমরা বাগানেই দাঁড়িয়ে পড়লাম। দেখলাম গাড়ি থেকে নেমে এলো স্নেহাদ্র রায়চৌধুরী। কাকু একটা মিচকে হাসি হেসে বলল, ঘরের ছেলে তবে ঘরে ফিরল। গাড়ি থেকে নেমে সে টলতে টলতে বাড়ির দিকে হাঁটতে লাগলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে খুব একটা প্রকৃতিস্থ অবস্থায় সে নেই। চোখ লাল, পা টলছে, শরীর থেকে মদের গন্ধ আসছে। গাড়ির চাবিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে আর শীষ দিতে দিতে সে বাড়িতে ঢুকলো। আমরাও ওর পেছন পেছন আবার বাড়িতে ঢুকলাম। ছেলে টলতে টলতে এগিয়ে চলেছে দোতলায় ওঠা সিঁড়ির দিকে। আমরা ঘরে ঢুকে যেখানে আমরা সোফায় বসে কথা বলছিলাম তার পাশে গিয়ে দাঁড়ালাম। কাকু একটু কঠিন গলায় বলে উঠল, স্নেহাদ্রবাবু, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ছেলেটা কোনো রকমে পিছনে ঘুরে আধ বোঝা চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর জড়ানো গলায় বলল, আপনারা কারা? এ বাড়িতে কি করছেন? কাকু আগের মতোই কঠিন গলায় উত্তর দিল, আমরা পুলিশের লোক, আপনার সাথে কিছু কথা আছে, বসুন এখানে। ছেলেটার চোখে মুখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠল। মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বের করে বলল, ধুর, এই সকাল সকাল আবার পুলিশ কেন? হ্যাঁ, আমি কিছু করিনি। বাড়িতে এসে যে একটু শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। যান তো যান, এখন নিজের কাজে যান, যান, আমাকে ঘুমোতে দিন। ওহ। কাকু এবার রেগে গিয়ে বলে উঠল, চুপ করে বসুন এখানে, না হলে সোজা লকআপে চালান করে দেবো, ওখানে গিয়ে ঘুমোবেন। ছেলেটা বিরক্ত হয়ে বলে উঠল, তোর বাবা, ভালো লাগে না। বসুন বসুন, একটু সোফায় বসুন, আসুন। আপনাদের সান্ত্বনা করলে আপনারা আমাকে শান্তি দেবেন না, বুঝতে পেরেছি। বলে সে টলতে টলতে সোফায় এসে বসলো। আমরাও সোফায় গিয়ে বসলাম আবার। এবার আমি মুখ খুললাম, জিজ্ঞেস করলাম, আপনি পরশু রাত থেকে কোথায় ছিলেন? সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, এই ছোকরা, তুমি আবার কে? আমি তোমাকে বলতেই বা যাবো কেন? হ্যাঁ, আমি কোথায় ছিলাম? কাকু এবার ধমক দিয়ে বলে উঠল, এই একদম চুপ, আর বিয়াতবি করলে কানের গোড়ায় কুচিয়ে একটা দেবো, তখন সব জ্ঞান এসে যাবে। ও পুলিশের লোক, যা যা প্রশ্ন করা হচ্ছে চুপচাপ তার উত্তর দাও। ছেলেটা এবার সোফায় হেলান দিয়ে বসল, তারপর বলল, বলুন বলুন। আমি জিজ্ঞেস করলাম, আপনি পরশু রাত থেকে কোথায় ছিলেন? পরশু রাতে বাড়ি থেকে বেরিয়ে পাবে গিয়েছিলাম, CC1-এর ক্যান্টিন পাবে। তারপর সেখান থেকে বান্ধবীর বাড়ি। খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরতে পারিনি আমি। সল্ট লেকেই ওর বাড়ি, ওখানেই ছিলাম। ঘুম ভেঙেছিল পরের দিন, মানে কাল বিকেলে। তারপর আমি আর আমার বান্ধবী দুজনে মিলে একটু মজা করলাম। কাল রাতেও ওর বাড়িতেই ছিলাম। কে সেই বান্ধবী, কি নাম? স্নেহা। আমি স্নেহাদ্র আর ও স্নেহা। ও মেড ফর ইচ আদার। আমি একটু অপ্রস্তুত হয়ে গলা খাকারি দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, মিসেস প্রত্যাশী রায়চৌধুরীর সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কি রকম? সে আমার দিকে একটা বাঁকা দৃষ্টিতে তাকালো, তারপর বলল,
তোমার বাবা তোমার বয়সী একটা মেয়েকে বিয়ে করলে, তাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিলে, তোমার সাথে তার যেরকম সম্পর্ক হতো আমারও ঠিক তাই। এবার কাকু কড়া গলায় প্রশ্ন করলো, তোমার সৎ মাকে কেউ হুমকি দিয়েছে, খুন করতে চাইছে। আজ সকালে ওখানে খুন করার একটা দৃশ্য সাজিয়ে কেউ একটা পেইন্টিং পাঠিয়েছে এই বাড়িতে, জানো কিছু? ছেলেটা বিরক্ত হয়ে বলে উঠল, ও আবার সেই নাটক। ওনার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। উনি জানেন কিভাবে নাটকটা করতে হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটক। উনি চাইছেন যেন সবাই জানুক আর ভাবুক উনি বিপদে আছেন। ওনার সব সময় নতুন কোনো কৌশল লাগে লোন টানার জন্য। বেসিক্যালি শি ইজ অ্যান অ্যাটেনশন সিকার। আমি একটু ঠান্ডা গলায় বললাম, আপনি কি বলতে চাইছেন? ছবিটা উনি নিজেই বানিয়েছেন? আমি কিছুই বলিনি। স্নেহাদ্র হেসে বলল। আমি কাকুর দিকে তাকিয়ে ইশারা করে বললাম যে আমার আর কোনো প্রশ্ন করার নেই। কাকু ঘাড় নাড়িয়ে স্নেহাদ্রর দিকে তাকিয়ে বলল, বেশ, আপাতত আর কোনো প্রশ্ন নেই। তবে কটা দিন রাতে বাড়ির বাইরে থেকো না। যদি খবর পাই তাহলে যেখানে থাকবে সেখান থেকে তুলে সোজা থানায় চালান করব, মনে থাকে যেন। যাও যাও, এখন ঘুমাও গিয়ে। আমরা ছেলেটিকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। ওই বাড়ি থেকে বেরিয়ে আমরা গাড়িতে গিয়ে বসলাম। কাকু বলল আমাকে বাড়ি নামিয়ে দিয়ে থানায় চলে যাবে। গাড়িতে যেতে যেতে আমি কাকুকে বললাম, কাকু, বাড়ির চারিদিকে পুলিশের পাহারা বসাও, বিশেষ করে ওই পিছনের দিকটায়। আমার কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা হবে। আমাদের নজর রাখতে হবে, বুঝলে? ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছিলাম। তবে ছেলেটিকে দেখে কি বুঝবি? কি আর বুঝবো, তবে আমার কেন জানি না মনে হলো ছেলেটা কিছু একটা জানে। সে জানে কি হয়েছে, কেন হয়েছে। অদ্ভুত একটা কনফিডেন্স দেখলাম আমি ওর চোখে। নেশাটা কাটলে একবার ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিক বলেছিস। ঠিক আছে, যা, তোর বাড়ি প্রায় এসেই গেল। বাড়ি গিয়ে চিন্তা ভাবনা কর, কিছু পেলে আমাকে জানাস। কাকু আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। মোবাইল বের করে দেখলাম প্রায় 12টা বাজতে যায়। বাড়ি ফিরে স্নান করে একেবারে খেয়ে নিলাম। তারপর ঘরে ফিরে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম। কর্মা ইজ কামিং, এটা কাকে উদ্দেশ্য করে বলা? এটা কি একমাত্র প্রত্যাশী রায়চৌধুরীর জন্য, নাকি স্নেহাদ্রর কোনো হাত আছে এর পেছনে? ছবি এঁকে সময় নষ্ট করতে চাইলো কেন? কে এঁকেছে ছবিটা? কর্মা ইজ কামিং তার মানে কেউ কোনো পুরনো কোনো ঘটনার শাস্তি দিতে চাইছে। কি ঘটনা? কার সাথে কি খারাপ করেছিলেন ওই মহিলা? ওনার অতীতটা একবার ঘেঁটে দেখতে হবে, সেখানেই সব প্রশ্নের উত্তর আছে। কাকুকে ফোন করে জানিয়ে দিলাম মিসেস প্রত্যাশী রায়চৌধুরীর অতীতের যা কিছু জানা সম্ভব সেটা খোঁজ নিতে। তারপর আবার ভাবতে লাগলাম, কে হতে পারে? বাড়ির কেউ? সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বাইরের লোকের পক্ষে ঘরের এতটা ডিটেলস জানা সম্ভব নয়। ছবিটা যেটা আঁকা হয়েছে সেটাতে যথেষ্ট ডিটেলস ছিল। বাড়ির কেউ বা খুব কাছের কেউ আছে এর পেছনে, নয়তো এত ডিটেলস জানা সম্ভব নয়। কিন্তু বাড়ির পিছনে দাঁড়িয়ে কে নজর রাখছিল? তবে রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও ওখানে কেউ থাকলে কারোর টের পাওয়ার কথা নয়। বাইরের গলিতে কারোর উপস্থিতির কোনো নিদর্শন তো চোখে পড়ল না। তবে কি বাড়ির কেউ গিয়েছিল? কে হতে পারে? কে হতে পারে? পুষ্পা? কিন্তু কেন? সে তো মিসেস প্রত্যাশী রায়চৌধুরী দ্বারা উপকৃতই হয়েছে। স্নেহাদ্র রায়চৌধুরী, আর তার যেমন ব্যবহার দেখলাম, তার পক্ষে এরকম কাজ করা অসম্ভব নয়। এইসব চিন্তা করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে তা খেয়াল নেই। সন্ধে পেরিয়ে যাওয়ায় উঠে মুডটাকে একটু ঠিক করার জন্য একটা বই নিয়ে বসলাম। রাত 11:30 নাগাদ হঠাৎ একটা ফোন এলো কাকুর কাছ থেকে। আমি ফোনটা ধরতেই ওই পাশ থেকে কাকুর উত্তেজিত গলা শুনতে পেলাম। অগ্নি, এক্ষুনি বেরো, প্রত্যাশী রায়চৌধুরী বাড়িতে হামলা হয়েছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি যাওয়ার পথে তোকে তুলে নিচ্ছি। আমিও দৌড়ে উঠে জামা কাপড় পরে নিলাম।
মিনিট 5 মধ্যে কাকু বাড়ির নিচে এসে হর্ন দিল। আমিও তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। ওনার বাড়িতে পৌঁছাতেই দেখি পুলিশের গাড়ি, লোকজন, চিৎকার চেঁচামেচি। প্রত্যাশী রায়চৌধুরী অজ্ঞান হয়ে পড়ে আছেন ঠিক সেই সোফার ওপর যেখানে ছবিটা আঁকা ছিল। সোফার ওপর এলিয়ে পড়ে আছেন মিসেস প্রত্যাশী রায়চৌধুরী, পরনে রাতের নাইট গাউন। একটা হাত সোফা থেকে নিচে ঝুলছে, কিন্তু পার্থক্য একটা আছে। ছবিতে ছুরির আঘাতে রক্তাক্ত ছিলেন তিনি, কিন্তু এখন বাস্তবে তিনি অজ্ঞান। তেমন কোনো রক্ত নেই। পুষ্পা ওনার পায়ের কাছে বসে নীরবে কেঁদে চলেছে, আর সামনে একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করছেন। আমরা দুজন ধীরে ধীরে ডাক্তারবাবুর পিছনে গিয়ে দাঁড়ালাম। ডাক্তার পরীক্ষা শেষ হলে একটা ইঞ্জেকশন দিয়ে বললেন, ওষুধ দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ঘুমোবে। যাকে চিন্তার কিছু নেই, নার্ভ গ্যাস স্প্রে করা হয়েছিল, তাতেই অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু প্রাণহানি হয়নি। কাকু ডাক্তারকে জিজ্ঞেস করলো, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে বলে মনে করছেন? আচমকা পিছন থেকে প্রশ্ন শুনে প্রথমে একটু ঘাবড়ে গেলেন ডাক্তারবাবু। পিছন ঘুরে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। কাকু অবস্থাটা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, নমস্কার, আমি অবিনাশ দত্ত, জোড়াসাঁকো থানার ওসি। ম্যাডাম আশঙ্কা করেছিলেন ওনাকে কেউ মারতে পারে, তাই উনি আমাকে খবর দিয়েছিলেন। কথাটা শুনে ডাক্তারবাবু খানিকটা আশ্বস্ত হলেন, হেসে বললেন, আচ্ছা আচ্ছা, যতদূর মনে হচ্ছে ঘটনাটা সন্ধ্যের পরের দিকেই হয়েছে। ওই ধরুন 8টার পর মুখের খুব সামনে থেকে গ্যাস স্প্রে করা হয়েছে, তাই প্রভাবটা এখনো কাটেনি। তবে চিন্তা করার দরকার নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আর ঘন্টাখানেকের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। কাকু হেসে বলল, বেশ, অনেক ধন্যবাদ। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাইরে বাগানে বেরিয়ে আসলাম। ঘর ভর্তি লোক, পাড়া প্রতিবেশী সবাই এসে জুটেছে এই রাত্রে। যতদূর শুনলাম, ম্যাডামের এই অবস্থা দেখে পুষ্পা চিৎকার করে ওঠে, আর তার চিৎকারেই প্রথমে বাড়ির সবাই এবং পরে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। শুনলাম স্নেহাদ্র রায়চৌধুরী নাকি ডাক্তার ডেকে আনে। বাইরে এসে কাকু একটা ফাঁকা জায়গা দেখে সিগারেট ধরালো, তারপর দুটো টান দিয়ে বলল, খাবি একটা? আমি হেসে না বললাম। কাকুও হেসে বলল, আরে বয়স হয়েছে, তুই আর ছোট নেই। একই সাথে একই কেসে যখন দুজনে কাজ করছি, তখন আমরা এখন সহকর্মী। মাথা তো তোকেও কাটাতে হচ্ছে নাকি? খেলে খেতেই পারিস। আমি মাথা নেড়ে না জানালাম। আমি হেসে বললাম, আমি খাই না, তুমি খাও। তারপর বললাম, কি ব্যাপার হলো কিছু বুঝলে? সন্ধেবেলা সবার চোখের সামনে দিয়ে কে এই ঘটনা ঘটালো? ছবির সঙ্গে হুবহু ঘটনা কিন্তু মিলে যাচ্ছে, শুধু একটা ধাপে থেমে গেছে। খুন হয়নি, শুধু অজ্ঞান হয়েছে। সবার জেগে থাকা অবস্থায় যখন ঘটনাটা ঘটেছে, তার মানে হয় বাড়ির কেউ, না হয় খুব পরিচিত কেউ ঘটনাটা ঘটিয়েছে। এই বাড়িতে অবাধ যাতায়াত না থাকলে এরকম একটা ঘটনা ঘটা সম্ভব না। কথা বলতে বলতেই হঠাৎ খেয়াল হলো দরজার সামনে একটা সিসিটিভি রয়েছে। আমি কাকুকে বললাম, কাকু, ওই যে সিসিটিভি, তাড়াতাড়ি চলো, ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমাদের এখনই ভিডিও ফুটেজটা দেখতে হবে। তাই তো, চল দারোয়ানকে খুঁজি, এখনই ফুটেজ দেখার ব্যবস্থা করছি। দারোয়ানকে খুঁজে আমরা ফুটেজ দেখতে বসলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পর 5 বার ফুটেজটা প্রথম থেকে শেষ অবধি দেখেও বাইরে থেকে কাউকে ঢুকতে বা ভেতর থেকে কাউকে বেরোতে দেখলাম না। কাকু অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হলো? তার মানে বাড়ির কেউ? গণ্ডি ছোট হয়ে এলো, যা আছে সেটা বাড়ির মধ্যেই আছে। সেদিনের মতো বাড়ি ফিরে আসলেও পরদিন সকালে আমি আর কাকু আবার রায়চৌধুরী বাড়িতে গেলাম। গিয়ে শুনলাম প্রত্যাশী রায়চৌধুরী তার নিজের ঘরেই আছেন। পুষ্পা নাকি তাকে সারা রাত পাহারা দিয়েছে। আমরা দুজনে গিয়ে উপস্থিত হলাম তার ঘরে। গিয়ে দেখলাম তিনি বিছানায় অর্ধ শোয়া অবস্থায় বালিশে হেলান দিয়ে বসে ফ্রুট জুস খাচ্ছেন, আর পুষ্পা তার পায়ের কাছে বসে ফোনে কি যেন একটা দেখছে। ম্যাডামের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তিনি তখনও বেশ আতঙ্কিত, তবে কালকের তুলনায় বেশ সুস্থ মনে হলো।
আমি আর কাকু দরজার সামনে গিয়ে একটু গলা খাকারি দিয়ে বললাম, আসতে পারি? হঠাৎ আমাদের দেখে একটু চমকে গেলেন তিনি। তারপর নিজেকে সামনে নিয়ে বললেন, আসুন আসুন, আমি নিজেই তো আপনাদের ডাকবো বলে মনে করছিলাম, ভিতরে আসুন। আমরা ভেতরে ঢুকলাম। ম্যাডাম আমাদের দুটো চেয়ার দেখিয়ে দিল, আমরা তাতে বসলাম। তারপর তাকে সরাসরি বললাম, ম্যাডাম আমার মনে হচ্ছে আপনাকে কেউ ভয় দেখাতে চাইছে, কিন্তু মারতে নয়। আপনি ঠিকই বলছেন, কিন্তু কি আর কেনই বা? সেটা তো আপনার ভালো জানা উচিত ম্যাডাম। কর্মা ইজ কামিং, মানে কেউ কোনো কৃতকর্মের শাস্তি দিতে চাইছে। আর সেই কৃতকর্মটি কি, কে আছে এটার পেছনে, সেটা তো আপনার থেকে ভালো আর কেউ জানবে না, তাই না? মহিলা এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, বিশ্বাস করুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, কে করছে এসব, কেনই বা করছে। আমি সত্যি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ প্লিজ আপনারা কিছু একটা করুন। দিনের পর দিন এই মেন্টাল স্ট্রেসটা আমি আর নিতে পারছি না। প্লিজ ডু সামথিং। এইরকম একজন শক্ত মহিলাকে এইভাবে ভেঙে পড়তে দেখে আমি একটু অবাকই হলাম। প্রথম দিন ওনার ব্যবহার দেখে ওনাকে বেশ কঠিন ধরনের মনে হয়েছিল। যাই হোক, মৃত্যু শিয়রে এসে দাঁড়ালে হাজার শক্ত স্তম্ভ নিমেষে গুঁড়িয়ে যায়। মহিলাকে কাঁদতে দেখে একটু খারাপই লাগলো। একটু নরম সুরেই বললাম, কাঁদবেন না প্লিজ, শান্ত হন। আপনি আমাদের সবকিছু খুলে না বললে আমরাই বা কিভাবে আপনাকে রক্ষা করি বলুন তো? যদি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ বলুন আমাদের। না, আমি কিছুই জানি না, কিছু বুঝতে পারছি না। আমি বললাম, বেশ কাল রাতে ঠিক কি কি হয়েছিল বলুন তো? মহিলা এবার চোখ বুজে একটু শান্ত হয়ে বসলেন। বোধহয় মনে মনে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তারপর বললেন, সন্ধ্যাবেলা চা খাওয়ার পর ব্যবসার কিছু ফাইল দেখছিলাম, এটা আমি প্রতিদিনই করি। তারপর একটা ফোন এলো, কাজেরই ফোন। কথা বলতে বলতে আমি নিচে যাচ্ছিলাম, বোধহয় জলের বোতলে জল শেষ হয়ে গিয়েছিল, তাই জল খেতেই নিচে যাচ্ছিলাম, ঠিক মনে পড়ছে না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। জানি না কেন আমার শিরদাঁড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। তারপর একটা খুব মিষ্টি গন্ধ পেলাম, আর কিচ্ছু মনে নেই। তারপর যখন চোখ খুলি তখন আমি নিজের বিছানায় শোয়া, পুষ্পা আমার মাথার কাছে বসে আছে। তখন প্রায় রাত শেষ। কাউকে দেখেননি? কে ছিল? না, কাউকে দেখার আগেই চোখের সামনে সবটা অন্ধকার হয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই ডাক্তারের কাছে শুনেছি আপনাকে গ্যাস স্প্রে করা হয়েছিল, তাতে আপনি অজ্ঞান হয়ে যান। খুব সম্ভবত ওই মিষ্টি গন্ধটাও ছিল ওই নার্ভ গ্যাসের। তারপর আপনাকে ঠিক একইভাবে সোফায় শুইয়ে দেয়, যেরকম ভাবে ছবিতে ছিল। পায়ের কাছে পুষ্পা চুপ করে মাথা নিচু করে বসেছিল। এবার ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কখন দেখলে এরকম অবস্থা? এতক্ষণ খেয়াল করিনি। পুষ্পা ওখানে বসে নীরবে কেঁদে চলেছিল। আমার প্রশ্ন করাতে পুষ্পা চোখ মুছে জড়ানো গলায় বলল, আমি দেখি তখন প্রায় রাত 10টা বেজে গেছে। 10টা? তার আগে দেখনি? কোথায় ছিলে এতক্ষণ? আমার ঘরেই ছিলাম। মানে 10টার আগে তুমি ঘর থেকে একবারও বেরোনি? না, কোনোদিনই বেরোই না। রোজ সন্ধেবেলায় চা করে দেওয়ার পর আর সেরকম কাজকর্ম থাকে না। সবাই যে যার মতো নিজের নিজের ঘরে কাজকর্ম করে, আমিও নিজের ঘরেই থাকি। আমার একটু সিরিয়াল দেখার বোধ অভ্যাস আছে। রাত 10টা অবধি সিরিয়াল দেখে তারপর এদিকে আসি। তারপর খাবার গরম করে সবাইকে খেতে ডাকি। কাল সিরিয়াল দেখা শেষ হলে খাবার গরম করতে আসছিলাম, এইদিকে এসে দেখি ম্যাডামের এই অবস্থা। তারপর কি করলে? ওই অবস্থা দেখে আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে দাদাবাবু ঘর থেকে বেরিয়ে আসে। আরো বেশি অবাক হয়ে যাই।
দাদাবাবু তো ওই সময় ঘরে থাকে না। যাই হোক, দাদাবাবু ছিল, ভালোই হয়েছে। দাদাবাবুই দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনে। তারপর ধীরে ধীরে লোক জড়ো হয়। এতক্ষণ কাকু চুপ করে সব শুনছিলেন। এবার তিনি বললেন, আচ্ছা বেশ, মিসেস রায়চৌধুরী, আমরা আপনার বাড়িটা একটু খুঁজে দেখতে চাই। মানে বাড়িতে যখন কেউ এসেছিল তখন কিছু না কিছু ছাপ তো থাকবেই, সেটা পেলে আমাদের একটু সুবিধা হতো আর কি। মহিলা এবার একটু হেসে বললেন, বেশ, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন, আমি বাধা দিচ্ছি না। ধন্যবাদ। আমরা দুজনেই উঠে গেলাম। ঘরের বাইরে এসে আমরা ঠিক করলাম চারদিকে খুঁজে দেখব। শুরু করলাম নিচের তলা থেকে। দোতলা বাড়ির নিচের তলায় ড্রয়িং রুম, কিচেন কাম ডাইনিং আর পুষ্পার ঘর রয়েছে। আর দোতলায় মা ও ছেলের দুটো আলাদা ঘর আছে। এছাড়া আর একটা ঘর আছে যেটা তালাবন্ধ। এক এক করে সব জায়গায় খুঁজে দেখতে লাগলাম দুজনে। সেদিন দুজনে মিলে পুরো বাড়ি তল্লাশি করতে বেশ রাত হয়ে যায়। ভাগ্যিস তল্লাশিটা করেছিলাম, তাই পুরো ঘটনাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তবে আরও একটা কাজ আমি করেছি, এটার খবর কাকু জানে না। পুরো বিষয়টা তল্লাশি করার পরে পরিষ্কার হলেও একটা বিষয় খটকা থেকেই গিয়েছিল। সেটার উত্তর খুঁজতেই আমার সেই গোপন কাজ, বা বলা ভালো গোপন অভিযান। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি সেই গোপন অভিযান আমি করেছি। বলবো, সবটাই বলবো। কালই হবে পুরো ঘটনার জবনিকা পতন। তার আগে দাঁড়ান, কাকুকে একটা ফোন করে নি। বিছানা থেকে উঠে ফোনটা তুলে নিয়ে কাকুর নাম্বারটা ডায়াল করলাম। দুবার রিং হতেই ফোনটা তুলে বলল, হ্যাঁ বল রে। বলছি কালকে রায়চৌধুরী বাড়িতে সবাইকে উপস্থিত থাকতে বলো, বাড়ির সবাইকে। যারা ওই বাড়িতে থাকে তারা সবাই, আর তুমিও থেকো। আর হ্যাঁ, কিছু পুলিশও সঙ্গে রেখো, আর কিছু লেডি কনস্টেবল। সে কি রে, কালকে অ্যারেস্ট করাবি নাকি? এখনো যে বেশ কিছু প্রশ্নের উত্তর বাকি। আর কোনো উত্তর বাকি নেই, সব পেয়ে গেছি। যা বলার কালই বলবো, আজ রাখছি। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। আপনারাও তাহলে অপেক্ষা করুন কাল কি হয় তা জানার জন্য। সকাল 11টা। আমি আপাতত বসে রয়েছি রায়চৌধুরী ম্যানশনে। আমার পাশে অবিনাশ কাকু, আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন 3 জন পুলিশ কর্মী, একজন পুরুষ 2 জন মহিলা। আমার উল্টো দিকের সোফায় বসে রয়েছেন মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। ওনাকে দেখে এখনো কিছুটা দুর্বল বলেই মনে হচ্ছে। ওনার পাশে ওনার সৎ ছেলে স্নেহাদ্র রায়চৌধুরী। মিসেস প্রত্যাশী রায়চৌধুরীর পাশে মাথা নিচু করে ভীতু ভীতু চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে পুষ্পা। আর বাড়ির বাকিরা দাঁড়িয়ে আছে একটু দূরে। আমি সবার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বললাম, বাড়ির সদস্যদের শুধু থাকলেই হবে, বাকিরা নিজের কাজে চলে যেতে পারেন, এখানে থাকার দরকার নেই। ম্যাডাম আর ম্যাডামের ছেলে বাদে বাকিরা চলে যাওয়ার উপক্রম করলো। আমি হাত তুলে বললাম, পুষ্পা তুমি থাকো, আমি বাড়ির সদস্যদের থাকতে বলেছি। পুষ্পা আবার ফিরে এসে নিজের জায়গায় আগের মতোই মাথা নিচু করে আরো ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস প্রত্যাশী রায়চৌধুরী অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? পুষ্পা কেন থাকবে? আপনি তো শুধু বাড়ির সদস্যদের থাকতে বললেন। পুষ্পা কি আপনার বাড়ির সদস্য নয় ম্যাডাম? মহিলা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, হ্যাঁ মানে হ্যাঁ কোর্স, ও আমাদের বাড়িরই। বাড়িতে যারা যারা কাজ করে তারা সবাই বাড়ির সদস্য। কিন্তু আপনি যে অর্থে বললেন। হ্যাঁ, আমি যে অর্থে বলেছি সেই অর্থেই বলছি। পুষ্পা কি এই বাড়ির সদস্য নয়? মানে কি বলতে চাইছেন আপনি? পুষ্পার মুখের সাথে আপনার মুখের বেশ মিল আছে, কিন্তু পুষ্পাও কিন্তু আপনার মতোই সুন্দরী। একই রকম চোখ, একই রকম তাকানো, একই রকম হাসি, এমনকি মুখের বাঁ দিকে তিলটা পর্যন্ত। দেখেছেন? এত মিল কি শুধুই কাকতালীয় ম্যাডাম? মিসেস প্রত্যাশী রায়চৌধুরী এবার একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। বললেন, আপনি কি ইঙ্গিত করতে চাইছেন বলুন তো? আর আপনি তো পুলিশ, আপনি বসে বসে একজন মহিলার এরকম অপমান শুনছেন? হ্যাঁ, আহা, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি সেই রকম তো কিছু বলিনি। আমি সামান্য কিছু প্রশ্ন করেছি মাত্র।
তাছাড়া আমরা খোঁজ নিয়ে দেখেছি জানেন, আপনার এই 35 বছরের জীবনে আপনি কোশমিনকালেও কোনো দুস্থ মানুষকে 1 টাকাও দান করেননি। তাহলে হঠাৎ পুষ্পার উপর আপনার এত সদয় হলো কেন? কি এমন কারণ ঘটলো যে আপনি তাকে সোজা রাস্তা থেকে তুলে নিজের বাড়ির সমস্ত ভার তার হাতে তুলে দিলেন? মিসেস প্রত্যাশী রায়চৌধুরী এবার যেন একটু কেঁপে উঠলেন। তবুও সেটা বুঝতে না দিয়ে জোর গলায় বললেন, আপনি কি বলতে চাইছেন সোজা ভাষায় স্পষ্ট করে বলুন। বেশ, আর হেয়ালি করব না। আমি সোজাসুজি প্রশ্ন করছি আপনাকে, পুষ্পা কি আপনার মেয়ে নয়? মা মেয়ে ছাড়া এত মিল কিন্তু সচরাচর পাওয়া যায় না। প্রত্যাশী রায়চৌধুরী এবার চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন, এক প্রকার গর্জেই উঠে বললেন, আপনি কোনো প্রমাণ ছাড়া এই ধরনের কোনো অ্যালিগেশন একজন ভদ্র বাড়ির মহিলার বিরুদ্ধে আনতে পারেন না। আমি শান্ত গলায় বললাম, কে বলল প্রমাণ নেই? আপনি উত্তেজিত হবেন না ম্যাডাম, শান্ত হয়ে বসুন, আমি দিচ্ছি প্রমাণ। তল্লাশি করে আপনার ঘর থেকে পাওয়া এই আপনার ফটোগ্রাফটা দেখুন। আপনার স্টুডেন্ট লাইফের ফটো বোধ হয় এটা। দেখুন দেখুন, যেন হুবহু পুষ্পা। মা মেয়ে না হলে এটা কি সম্ভব ম্যাডাম? যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম পুষ্পার ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি। আপনি ওকে রাস্তা থেকে তুলে আনেননি ম্যাডাম, এনেছেন অনাথ আশ্রম থেকে। তার সমস্ত কাগজ এখন পুলিশের কাছে। আপনি অস্বীকার করতে পারেন পুষ্পা আপনার স্টুডেন্ট লাইফের বেপরোয়া জীবনের ফসল নয়? আমি খোঁজ নিয়েছি ম্যাডাম, আজ থেকে বছর 20 আগে আপনি হঠাৎ করেই বিদেশে চলে যান, ফিরে আসেন ঠিক 1 বছর বাদে। আপনি একটা ভুল করে ফেলেছিলেন। অনাথ আশ্রমে রেখে আসার সময় আপনার বাচ্চার বাবাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আপনাদের প্ল্যান ছিল পরে বিয়ে করে ওকে নিজেদের কাছে নিয়ে আসবেন, কিন্তু ঘটনাচক্রে আপনাদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং আপনিও ওর কথা বেমালুম ভুলে যান। অনাথ আশ্রমের ঠিকানা জোগাড় করে আমরা পুষ্পার বাবার সঙ্গে দেখা করেছি। তিনি সমস্ত কিছু স্বীকার করেছেন, কিন্তু বছর 10 আগে পুষ্পাকে একদিন রাস্তায় দেখে আপনি তৎক্ষণাৎ চিনতে পারেন। মেয়ে যে একদম হুবহু মায়ের মতোই দেখতে হয়েছে। এক লহমায় আপনি ওকে চিনে নেন, তারপরে ওকে নিয়ে আসেন এই বাড়িতে। ভুল বললাম কি? মিসেস প্রত্যাশী রায়চৌধুরী এবার যেন একদম শান্ত হয়ে গেলেন। আমার চোখে চোখ রেখে কঠিন গলায় বললেন, এতে কি আমার কোনো দোষ আছে? ভুলে যাচ্ছেন আপনারা আমাকে যে থ্রেট দিচ্ছে তার খোঁজ করতে এসেছেন, আমার অতীত খুঁড়ে বের করতে নয়। একদম, আমি অস্বীকার করছি না, এবং সত্যি এতে আপনার কোনো দোষ নেই, বরং আপনি একটা মহৎ কাজই করেছেন। কিন্তু এর সঙ্গে যে আপনার বর্তমান ঘটনার কোনো যোগাযোগ থাকবে না, সেটা আপনি কি করে বুঝলেন? উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মানে পুষ্পা এইসব করেছে? পুষ্পা এবার যেন আতঙ্কে ডুকরে কেঁদে উঠল, বলল, আমি কিছু করিনি ম্যাডাম, আমি কিছু করিনি, আমি কিছু করিনি ম্যাডাম, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি সরাসরি পুষ্পার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি যখন এই বাড়িতে আসো তার আগে থেকে তুমি কি জানতে না ম্যাডামের পরিচয়? সত্যি করে বলো। পুষ্পা মিনমিনে গলায় উত্তর দিল, জানতাম, বাবা আমাকে সব জানিয়েছিল। হোয়াট? উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। আমি বললাম, শান্ত হন ম্যাডাম, এখনই এতটা অবাক হওয়ার কিছু হয়নি, অবাক হওয়ার পালা তো সবে শুরু হয়েছে। আচ্ছা পুষ্পা, তোমার মা তোমাকে এত বছর বঞ্চিত রেখেছে, সেই নিয়ে কি তোমার মনে কোনো রাগ নেই? পুষ্পা মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, না, নেই। আমি আমি মানছি আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল, কিন্তু আমি সেটাকে আমার অদৃষ্ট বলে মেনে নিয়েছি। ম্যাডাম আমাকে যা দিয়েছেন সেটা অনেক, না দিলেও আমার কারোর উপর কোনো রাগ থাকতো না। বেশ, তাহলে ওই ছবিটা আঁকলে কেন? পুষ্পা কোনো উত্তর দিল না,
মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু আমার প্রশ্ন শুনে আতকে উঠলেন মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। অবাক হয়ে বললেন, পুষ্পা পুষ্পা আমাকে মারতে চেয়েছে? মারতে চেয়েছে কখন বললাম? আমি বললাম পুষ্পা ছবিটা এঁকেছে। হ্যাঁ, ব্যাপারটা তো একই হলো। না, এক নয়। কেন এক নয় সেটা একটু পরে বুঝতে পারবেন। কি হলো পুষ্পা, উত্তর দাও, কেন এঁকেছিলে? আচ্ছা, তুমি ওটা করোনি সেটা আবার বলো না যেন। তোমার ঘরে ওই ছবির ছোট ইলাস্ট্রেশন আমরা পেয়েছি, আর অনাথ আশ্রমেও খোঁজ নিয়ে জেনেছি তুমি আঁকতে ব্রিলিয়ান্ট। তাই মিথ্যে কথা বলার চেষ্টা করো না, কেমন? কেন এঁকেছিলে বলো। শেষের বলাটা আমি একটু জোরেই বলেছিলাম। পুষ্পা কিছুটা কেঁপে উঠে দুপা সরে গেল, কিন্তু মুখে কোনো কথা বলল না। তবে এবার মুখ খুলল স্নেহাদ্র রায়চৌধুরী। বলল, ওকে শুধু শুধু দোষী প্রমাণ করার চেষ্টা করবেন না। ওর কোনো দোষ নেই। ওকে আমি বলেছিলাম, ও শুধু আমার কথা শুনে এঁকে দিয়েছিল। তুই কেন কেন রে? চমকে উঠে মিসেস প্রত্যাশী রায়চৌধুরী বললেন। স্নেহাদ্র রায়চৌধুরী একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আমাকে প্রশ্ন করবেন না, আমাকে তুই বলবেন না। যে সে আমাকে তুই বলুক সেটা আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি বলেছিলাম, বেশ করেছি বলেছি। আপনাকে ভয় দেখানোর প্ল্যান আমার ছিল, আপনাকে মারার প্ল্যানও ছিল, আমারই ছিল। বেশ, সব যখন স্বীকার করেই নিয়েছেন তখন বাকিটা না হয় আপনিই বলুন। স্নেহাদ্র রায়চৌধুরী বলতে লাগলেন, আমার মা যখন মারা যায় তখন আমার বয়স ওই বছর 10। ছোটবেলা থেকেই দেখেছি বাবা নিত্য নতুন নারী সঙ্গে অভ্যস্ত। আমার মা সবই জানতো, কিন্তু কোনোদিন কিছু বলতো না, মুখ বুজে সহ্য করত, আর আমায় জড়িয়ে ধরে কাঁদতো সে। তারপর একদিন দেখলাম মা নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলছে। বাবা রাতারাতি মায়ের কাজ শেষ করে ফেললো, কিছুই বলল না কেউ। বড় হয়ে বুঝেছিলাম মা নিজে কিছুই করেনি। মায়ের যাওয়ার পর থেকেই বাবার নতুন নতুন মেয়ের সঙ্গে ওঠা বসা আরো বেড়ে গেল। এবার তো তাদেরকে বাড়িতে নিয়ে আসতে শুরু করলাম। আমি ধীরে ধীরে বন্ধু বান্ধব, মদ, পার্টি এইসব নিয়েই মেতে উঠলাম। তারপর তো বাবা একদিন এনাকে বিয়ে করে নিয়ে ঘরে তুলল। এনাকে বিয়ে করার বছরখানেক পর থেকেই বাবা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলো। তারপর একদিন জানলাম বাবা নাকি সমস্ত কিছু ওনার নামে লিখে দিয়েছে। সেই থেকে ঘৃণা করতাম ওনাকে। তারপর উনি একদিন পুষ্পাকে এই বাড়িতে নিয়ে এলেন। পুষ্পা আমাকে মায়ের মতো যত্ন করতে লাগলো। আমার জন্য না খেয়ে বসে থাক, আমি রাত্রিবেলা মদ খেয়ে বেসামাল হয়ে ফিরলে অনেক রাত অবধি আমার মাথার কাছে বসে থাকা, আমার জ্বর হলে ওষুধ খাওয়ানো, আমার খোঁজ নেওয়া, এগুলো যে আর কেউ কোনোদিন করবে সেটা ভাবতেই পারিনি। ধীরে ধীরে ওকে ভালোবাসতে শুরু করলাম। তখন পুষ্পা আমায় জানালো ওই মহিলারই মেয়ে। মাথায় রক্ত চড়ে গেল। বিশ্বাস করুন, উনি সবাইকে ঠকিয়েছে শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। নিজের প্রেমিক, নিজের পেটের মেয়ে, আমি, আমার বাবা, সবাইকে ঠকিয়েছে। উনি তিলে তিলে আমার বাবাকে খুন করেছে, আমার জীবন নরকের দিকে ঠেলে দিয়েছে। পুষ্পা কত ভালো একটা জীবন পেতে পারত, কিন্তু না, ওর জীবনটাও শেষ করে দিয়েছে। সাথে ওনার প্রেমিক মানে পুষ্পার বাবা, ওনার খোঁজ নিয়েছেন আশা করি। ওনাকেও ঠকিয়েছে এই মহিলা। আমার বাবার টাকা দেখে ওনাকে ছেড়ে আমার বাবাকে বিয়ে করেছে। উনি আজও অপেক্ষায় আছেন, ওনার ভালোবাসার মানুষ ওনার কাছে আসবে ভেবে। উনি জানতেই পারেননি যে এই মহিলা আসলে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারে না। আমার বাবাকে বিয়ে করে সব সম্পত্তি নিজের নামে করে তাকে মেরে ফেলে এখন 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 সর্বে সর্ব হয়ে নিজেই বসে আছেন। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল স্নেহাদ্র। আমরা সবাই নীরব দর্শক হয়ে বসে রয়েছি। ছেলেটিকে সহানুভূতি জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ চেঁচিয়ে উঠলেন মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। বললেন, যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছ? যেগুলো বলছো তার প্রমাণ কি আছে তোমার কাছে? আমি তোমার বাবাকে মেরেছি, উনি অসুস্থ ছিলেন তাই মারা গেছেন, এতে আমার কি হাত থাকতে পারে? স্নেহাদ্র গর্জে উঠল, আছে আছে, আপনার হাত আছে, আমার কাছে প্রমাণ আছে ম্যাডাম। কি প্রমাণ? চেঁচিয়ে উঠলেন মহিলা।
আমি শান্ত হয়ে বললাম, চেঁচাবেন না ম্যাডাম, প্রমাণ আছে। উনি সমস্ত প্রমাণ আমাদের পাঠিয়েছেন। আপনি যে ওনাকে জল দেওয়ার সময় কিছু একটা মিশিয়ে দিয়েছেন, এই হলো তার ভিডিও প্রমাণ, যেটা স্নেহাদ্রবাবু করে রেখেছিলেন। আর এই ওনার ব্লাড রিপোর্ট, ওনার রক্তে স্লো পয়জনাস বিষ পাওয়া গেছে। ওটা যখন উনি খুব অসুস্থ তখনকার রিপোর্ট, এটাও উনি লুকিয়ে রেখেছিলেন। তবে আপনাকে একটাই প্রশ্ন স্নেহাদ্রবাবু, আপনি যখন সব আগে থেকেই জানতেন, তাহলে এতদিন এগুলো পুলিশের কাছে দেননি কেন? কেন এতদিন সেগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন? স্নেহাদ্রবাবুর কণ্ঠ কেমন ভারী হয়ে আসলো। বলল, আসলে আসলে এতদিন সুস্থভাবে বাঁচার মতো কোনো কারণ পাচ্ছিলাম না, এখন পেয়েছি। পুষ্পা, আমি পুষ্পার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না, ওর কোনো দোষ নেই। যা করেছি সব আমি করেছি। এবার কাকু বলল, তোমাকেই বা কেন অ্যারেস্ট করব? কাউকে ভয় দেখানোর জন্য কেস হয় বটে, তবে তার থেকে এই বড় বিষয় টাকার জন্য কাউকে তিলে তিলে মেরে ফেলা। একটা বড় ঘটনার জন্য এরকম অনেক ছোট ছোট ঘটনাকে আমরা অদেখা করতেই পারি। যাই হোক, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস প্রত্যাশী রায়চৌধুরী। স্বামী হত্যার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন ভবিষ্যৎগ্রাফি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবহ সঙ্গীত এবং শব্দ সংযোজনে দেবদত্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটি বিশেষ পর্ব নিয়ে। বিশেষ পর্বটি কি প্রথমেই উল্লেখ করেছি, তাও আর একবার একটু মনে করিয়ে দিই। আমাদের বিশেষ পর্ব আপনাদেরই পছন্দের সেই প্রিয় গোয়েন্দা চরিত্রের প্রথম উপন্যাস নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, গল্প শুনুন, গল্প শোনান। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময় অনলি অন SKO 2.0 ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি, ভালো থাকবেন।